আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি মানসিক রোগ সমস্যা, প্রতিকার ও সমাধান। সুপ্রিয় দর্শক, মানসিক রোগ বিষয়ে আজ আমাদের স্টুডিওতে কথা বলবার জন্য উপস্থিত আছেন ডক্টর পরাগ দে, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ডক্টর পরাগ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমরা আলোচনা শুরু করছি। ডক্টর পরাগ, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে গতকাল 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ছিল এবং এই মানসিক স্বাস্থ্য দিবসের একটি বিশেষ প্রতিপাদ্য বিষয় ছিল, যেটি ছিল জরুরি অবস্থায় বা বিপর্যয় পূর্ণ অবস্থায় স্বাস্থ্যসেবা যেন নিশ্চিত হয়। এই প্রতিপাদ্যটি এই বছর কেন নির্ধারণ করা হয়েছে, এই বিষয়ে আপনার কাছে একটু প্রথমেই জানতে চাইব। জি, ধন্যবাদ। এইবারের প্রতিপাদ্যটা আসলে একটু ডিফারেন্ট, কারণ এটা সময়ের সাথে অনেক আমার মনে হচ্ছে একটু তাল মিলানো। যেমন আমরা যদি একটু প্রতিপাদ্য জিনিসটা একটু দেখি, জরুরি অবস্থা কিংবা বিপর্যয়, যাতে মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যায়। তো এই জরুরি অবস্থা যদি আমরা একটু পিছন দিকে দেখে যাই, যে গাজায় একটা গণহত্যা হলো, চরমভাবে মানসিক বা মানবিক একটা বিপর্যয় বলতে পারেন। আমরা রোহিঙ্গা বিপর্যয় দেখলাম, 10 লক্ষ উদ্বাস্তু মানুষ কীভাবে বাংলাদেশে আসছে, তাদের সামনে কীভাবে তাদেরকে হত্যা করা হলো। এই জিনিসগুলো যখন একজন মানুষ মানে চোখের সামনে অবজার্ভ করে, তখন তার মধ্যে অনেকগুলো মানসিক পরিবর্তন দেখা দেয়। যেমন আমরা যদি একটু গবেষণা দিয়ে আপনাকে বলতে চাই, এই ধরনের জরুরি অবস্থার পরে গবেষণা দেখা যায় 26% ক্ষেত্রে দেখা যায় পিটিএসডি হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। 11% ক্ষেত্রে হয় অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এরপর স্লিপ ডিস্টারবেন্স প্রায় হয় 11%, আর হয় প্যানিক অ্যাটাক হয় প্রায় 8%। তো এই জিনিসগুলো যদি আমরা ইমিডিয়েটলি বা এই ঘটনা পরবর্তী সমাধান করতে না পারি, তাহলে এটার একটা দীর্ঘমেয়াদী একটা ইফেক্ট রয়ে যায়, এবং যে কারণে দেখা যায় তার পরবর্তী জীবনে তার খুবই সেলফ স্টিম কম হয়, তার আত্মবিশ্বাস কমে যায়, তার মধ্যে বিষণ্ণতা, অ্যাংজাইটি এবং বারবারগুলো স্মৃতিগুলো তার মধ্যে রোমন্থন হয়। তো সে কোনোভাবে আর স্বাভাবিক একটা কর্মকাণ্ডে ফেরত যেতে পারে না। আপনি যদি আরও একটু দেখেন, ধরেন একটা নিমতলা বিস্ফোরণ ছিল আমাদের, বা খুব ম্যাসিভ ধরনের দেখা যায় একটা বিমান দুর্ঘটনা কয়েকদিন আগে যেটা হয়ে গেল, মাইলস্টোন ট্র্যাজেডি। এক্স্যাক্টলি মাইলস্টোন ট্র্যাজেডি। তারপর ধরেন আমাদের আরও অন্যান্য যে ন্যাচারাল ক্যালামিটিসগুলো হয়, ভূমিকম্প, তারপর ধরেন এই যে টর্নেডো বা এই ধরনের ক্ষেত্রে যারা বিপর্যস্ত হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ধরনের ইফেক্টটা পাওয়া যায়। তো এই জন্যই এইবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে যে জরুরি অবস্থা কিংবা বিপর্যয়ে যাতে মানসিক স্বাস্থ্যসেবা ইজিলি অ্যাক্সেস করা যায়। আচ্ছা, এটার আরও একটা বড় কারণ হচ্ছে, আমরা বলি যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। আচ্ছা, কেন? যদি ওই জরুরি অবস্থায় আপনি ওই একটা গ্রুপকে ট্রায়াস করে ডিটেক্ট করতে পারেন যে হ্যাঁ, তাদের মধ্যে এই ধরনের ইফেক্টগুলো হচ্ছে বা এই সিমটমগুলো হচ্ছে, আপনি তখন তাদেরকে আলাদা করে জাস্ট আপনি যদি একটু কাউন্সেলিং করতে পারেন এমপ্যাথেটিক ওয়েতে, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। অ্যান্ড প্রশ্ন হচ্ছে, এখানে কি আসলেই মানসিক বিশেষজ্ঞ দরকার হয়? নো। কাউন্সেলিং যে কোনো কেউ করতে পারে। সেটা আপনিও করতে পারেন, আমিও করতে পারি, সাধারণ মানুষও করতে পারে। জাস্ট তাদের পাশে একটু সহমর্মিতার হাত নিয়ে দাঁড়ানো। সেটাও কিন্তু ওই অবস্থা অনেক কিছু। তারপর যখন আপনার ইজিলি একটা অ্যাক্সেসিবল কন্ডিশন হবে, তারপর আপনি ডক্টররা গেল বা সাইকোলজিস্টরা গেল বা অন্যান্য অকুপেশনাল ওয়ার্কাররা গেল, তখনও কিন্তু অনেকটুকু সাপোর্ট পাওয়া যায়। আপনি আরো একটু যদি দেখেন যে এই যে মাইলস্টোন ট্র্যাজেডির যে ঘটনা, এই যে বাচ্চাগুলো চোখের সামনে এতজনকে মারা যেতে দেখলো বা এত বিপর্যয়, তারা কিন্তু এই জিনিসগুলো হয়তোবা ৩ মাসের মধ্যে যে কাটিয়ে উঠতে পারবে তা না। এগুলোর জন্য অনেকটুকু দরকার। কিন্তু আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা আমাদের বিএপি থেকে কিন্তু এ ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়, এবং রেগুলার মনোরোগ বিশেষজ্ঞের মাধ্যমে তাদেরকে রেগুলার কাউন্সেলিং করা, মেডিকেশন নিশ্চিত করা এবং তাদের পরিবারকে এই বিষয়ক সাইকোথেরাপি দেওয়া, এগুলো কিন্তু আয়োজন করা হয়। এবং যার কারণে একটা বড় অংশ কিন্তু দেখা যাচ্ছে কি এই ট্রমা থেকে হয়তো বের হয়ে আসতে পারছে। তো এটা একমাত্র সম্ভব হয়েছে কিন্তু এই সিদ্ধান্তের কারণে, একটা তড়িৎ সিদ্ধান্তের কারণে। না হলে কিন্তু এই জিনিসটাও কি ব্যাহত হতো। জি। এই পর্যায়ে আমি আরেকটু জানতে চাইব যে বিশ্বব্যাপী দেখা যাচ্ছে মানসিক রোগের হার বাড়ছে। শুধুমাত্র যুদ্ধ বিগ্রহগ্রস্ত এলাকা নয়, যেসব জায়গায় শান্তি আছে, যেমন কানাডা বলেন বা উত্তর আমেরিকা, ইউরোপ, এইসব দেশেও মানসিক রোগের হার ক্রমশ বাড়ছে। এর পেছনে কি কারণ আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমাদের কাছে যেটা মনে হয় যে ধরেন নগরায়ন যত বৃদ্ধি পাচ্ছে, মানুষের মানসিক রোগের পরিমাণ তত বাড়ছে। এটার একটা বড় কারণ হচ্ছে, দেখা যাচ্ছে কি আমাদের এখন মিডিয়া বা ডিভাইস একটা বড় ধরনের একটা কারণ। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় মানুষ এখন ডিভাইসে আসক্ত। এই ডিভাইসে আসক্তির কারণে দেখা যাচ্ছে তার পারস্পরিক যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপগুলো ব্যাহত হচ্ছে। আগে দেখা যেত কি সবাই একটু গল্প করা বা কোথাও যাওয়া, এখন এই জিনিসগুলো ডিভাইসে দেখা যাচ্ছে এই আবেগগুলোকে অনেকটা কেড়ে নিছে। তো এটা একটা বড় কারণ। আরেকটা হচ্ছে মানুষ এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে ইনভলভ। তো
তো এই নিউক্লিয়ার ফ্যামিলিতে ইনভলভ হওয়ার কারণে তার যে ইমোশনগুলো রিলিজ করা বা তার একটা ইন্টারাকশন হওয়া এগুলো অনেকটু কমে যাচ্ছে। আর আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পড়েন ওইখানে তো আসলে একটু সান এক্সপোজারটা কম হয়, তখন দেখা যায় একটা ডিপ্রেশনের একটা বড় কারণ কিন্তু ওই জায়গাতে হতে পারে। ঠিক আছে? ভিটামিন ডির অভাবে। ভিটামিন ডির অভাবে কিন্তু ডিপ্রেশন হতে পারে। জি। এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো, আপনি তো দীর্ঘদিন ধরে মানসিক রোগ বিষয়ে প্র্যাকটিস করছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের মানসিক রোগগুলো একটু বেশি দেখা যায়? হ্যাঁ, আমাদের আসলে গবেষণা প্লাস আমরা যে ধরনের প্র্যাকটিস করি আউটডোর প্লাস হচ্ছে নিজেরা রোগী দেখি, সেক্ষেত্রে দেখা যায় কি অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ২ টাই কিন্তু বড় আকারের একটা অংশ জুড়ে আছে। তো গবেষণায় দেখা যায় প্রায় 6.7% মানুষ অ্যাংজাইটি এবং রিলেটেড ডিসঅর্ডারে ভুগছে। 5.2% প্রায় ডিপ্রেশনে ভুগতেছে। আর বাকিগুলো এর মধ্যে এরপরে যদি আমরা বলি ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, তারপর সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এই রোগগুলো অংশ হিসেবে পরবর্তীতে আছে। জি। সিজোফ্রেনিয়া আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে বা আশেপাশের আত্মীয়স্বজনের মধ্যে অনেকেই আমরা শুনি যে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। এই সিজোফ্রেনিয়া সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইছি। হ্যাঁ। আসলে সিজিফ্রেনিয়া হচ্ছে আমাদের একটা মানে থট প্রসেসের সমস্যা। যখন দেখা যায় কি এটা ন্যাচারাল থট প্রসেস মানে আপনার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন হয়, তখনই সিজিফ্রেনিয়ার আমরা লক্ষণগুলো মিলিয়ে দেখি। এখানে মূল যদি আমরা কয়েকটা বাক্যে বলি যে ডিলিউশন এবং হ্যালুসিনেশন। ঠিক আছে? এই ডিলিউশন, হ্যালুসিনেশন তার সাথে তার খুব ডিসঅর্গানাইজড আপনি যদি একটু বিহেভিয়ার। সহজ করে দর্শকদের বোঝার জন্য বলতেন যে ডেলিউশনটা কি, হ্যাঁ, হ্যালুসিনেশনটা কি? আচ্ছা, ডিলিউশনটা হচ্ছে একটা ভ্রান্ত বিশ্বাস। আর হ্যালুসিনেশন আমরা যেটাকে বিভ্রম বলি। তো ডিলিউশনে দেখা যায় কি একটা সন্দেহ থাকে যে তার পাশে সন্দেহের আসলে কোনো মানে উপাদান নাই, বাট তার মনে হচ্ছে যে কেউ তাকে ক্ষতি করতে পারে, মেরে ফেলতে পারে, খাওয়ারে বিষ মিশিয়ে ফেলতে পারে, সবাই তার দিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে তাকায় আছে, তাকে প্রশাসনের লোকজন চাই ধরার জন্য, বাট এই ধরনের কোনো এলিমেন্টসই নেই। আপনি তার পরিবারের কাছে জিজ্ঞেস করলেন, না এই ধরনের কোনো কিছু নেই, কিন্তু তার মনে হচ্ছে এই ধরনের জিনিসগুলো। জি, তো এইগুলো কিন্তু আবার নেশার কারণে হতে পারে। যদি কেউ ইয়াবা এবং গাঁজা সেবন করে একটু দীর্ঘমেয়াদী, তার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পরিবর্তনগুলো আসতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হবে যে যেকোনো ধরনের এই ডিলিউশন পাওয়া গেলে সেটা সিজোফ্রেনিয়া কিনা অথবা কোনো সাবস্টেন্স ইউজ কিনা এটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। জি। ঠিক আছে? সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে একজন রোগী আসলে কি লক্ষণগুলো নিয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হন, বা কোন ক্ষেত্রে আমাদের আশেপাশের অনেক মানুষই আসলে মানসিকভাবে অসুস্থ। তো আমরা আসলে মানে জেনারেলি একজন দেখে বা তার কথাবার্তা শুনে কিভাবে আমরা বুঝতে পারি যে তিনি হয়তোবা সিজোফ্রেনিয়া আক্রান্ত এবং তার মানসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? সিজিফ্রেনিয়ার ক্ষেত্রে আসলে পেশেন্ট খুব কম ক্ষেত্রে নিজে ডক্টরের কাছে যায়। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ কি সে মনে করে তার তো কোনো রোগই নেই। সে কেন ডাক্তারের কাছে যাবে? সে মনে করে তার যে বিশ্বাস এটা ফিক্সড এবং সে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে যে হ্যাঁ, তাকে মানুষ মেরে ফেলতে চায় বা তার পিছনে স্পাই লাগানো আছে বা তাকে ফলো করতেছে। এই ধরনের বিশ্বাসগুলো কিন্তু তার খুব দৃঢ়ভাবে তার মনের মধ্যে গেঁথে আছে। তো দেখা যায় পরিবার এক পর্যায়ে আমাদের কাছে নিয়ে আসেন এবং আমরা তখন শুনি যে সে সবাইকে সন্দেহ করে, ইনক্লুডিং ফ্যামিলি মেম্বার্স, তার পাড়া প্রতিবেশী, তার স্কুলে গেলে সহপাঠী বা তার অফিস হলে কলিগরা তাকে মেরে ফেলতে চায় বা তার পিছনে ষড়যন্ত্র করে বা তাকে রেফার করে কোনো উদ্দেশ্য করে কোনো কথাবার্তা বলে। ইভেন ইন্টারেস্টিং, কেউ যদি কথাবার্তা বলে তার মনে হয় তাকে ঘিরেই হয়তো কি কথাবার্তাগুলো বলছে। আর জি, তার প্রায় সময় দেখা যায় হ্যালুসিনেশন হয়, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায় অডিটরি হ্যালুসিনেশন। তার কানে একটা গায়েবী আওয়াজ শোনা যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই গায়েবী আওয়াজগুলো অনেক সময় নির্দেশাত্মক কোনো কিছু বলে। দেখা যায় তাকে বলল, "তুই ছাদ থেকে লাফ দে" বা "তুই এটা করে ফেল" বা "তুই ওকে মেরে ফেল।" এই মানে এই ভয়েসের বশবর্তী হয়ে কিন্তু সেগুলো করে ফেলতে পারে। সেটা কিন্তু আমরা যেটাকে কমান্ডিং হ্যালুসিনেশন বলি। তো ওইটা কিন্তু খুব মারাত্মক। জি। আমি আসলে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার আত্মীয়স্বজনের মধ্যে কিছু মানুষকে দেখেছি যারা অতিরিক্ত ধার্মিক বা যারা অত্যন্ত ধর্মকর্ম চর্চা করেন। তাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি। এটা আমি মানে আমার এক্সপেকটেশন থেকে বলছি, আমার জি। পার্সপেক্টিভ থেকে। আপনার কি ধারণা যারা খুব ধর্মকর্ম চর্চা করেন বা যারা প্রচণ্ড পায়াস, তাদের মধ্যে কি কোনো রকম আ মানসিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে? না, অবশ্যই মানে মানসিক রোগ তো যেকোনো কারো কাছে মানে দেখা যেতে পারে। সেটা ধর্মকর্ম যারা অতিরিক্ত করেন বা যারা মধ্যম পর্যায়ের করেন বা যারা কম পড়ে সবার ক্ষেত্রে হতে পারে। এই ধরনের গবেষণা খুব একটা ইতিমধ্যে আমরা দেখি নাই। আ এটার সাথে হয়তো আপনার ব্যাপারটা মনে হতে পারে এটা একটু কাকতালীয় হতে পারে। তবে সবারই হতে পারে। যারা ধর্মকর্ম মানে বেশি করে তাদের ক্ষেত্রে হওয়ার রেটটা এই ধরনের কোনো গবেষণা আমরা পাই নাই। আমরা এমন কিছু মানসিক হুম, রোগ জানি যেসবে আক্রান্ত হলে মানুষের ধর্মচর্চা বা ইয়েটা বেড়ে যায়। হুম। এই ধরনের রোগগুলো কি একটু কাইন্ডলি হ্যাঁ। জানাবেন? আচ্ছা, বেসিক্যালি বাইপোলার ডিসঅর্ডার আমরা যেটা বলি, তো জি, বাইপোলার ডিসঅর্ডারের আসলে ২ টা অংশ। একটা হচ্ছে ম্যানিয়া, একটা ডিপ্রেশন। জি, তো ম্যানিয়া হলে দেখা যায় একটা উন্মাদনা।
তো মেনিয়ার ক্ষেত্রে দেখা যায় মানুষ বেশি কথাবার্তা বলে, খুব বেশি ধর্মচর্চা করে, মানে সে নিজেকে দেখা যায় কি চিন্তা করে আমি একটা বড় পায়াস একটা ফিগার হয়ে গেলাম। অনেকে বলে যে আমি ইমাম মাহাদি হয়ে গেলাম বা আমি আল্লাহর জি, প্রেরিত জি। একজন খলিফা হয়ে গেলাম। এগুলো কিন্তু খুব কমনলি বলে থাকে। না, অনেকের মধ্যেই এই জিনিসটা থাকে যে হঠাৎ রাইট। করে বেশ পায়াস বেশ হয়ে যায়। পায়েস হয়ে যায় এবং তার ধর্মকর্ম বেড়ে যায়। সে তাহাজ্জুদের নামাজ প্রচুর পড়তেছে। সবাইকে ধর্ম নিয়ে উপদেশ দিচ্ছে যে, "আমি ৩ চিল্লায় যাবো, এখানে যাবো, হজ করবো, সবাইকে আমার টাকা দিয়ে হজ করাবো।" এগুলো অনেকগুলোই কিন্তু মেনিয়াতে আমরা লক্ষণগুলো পাই। যেগুলোকে আমরা বলি গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটি। মানে তার এই রিলিজিয়াস অ্যাক্টিভিটিগুলো প্রচণ্ড মাত্রায় বেড়ে যায় জি। এই এ এ বাইপোলার ডিসঅর্ডার হলে। আর ডিপ্রেশনের ক্ষেত্রে? আর ডিপ্রেশনের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। একদম কমে যায়। সে দেখা যায় নিজেকে কনফাইন করে ফেলে। কোনো আগ্রহই পায় না। যে মানুষ দেখা যায় ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সবার সাথে কথাবার্তা বলে, সে তখন দেখা যায় কোনো ইনফ্যাক্ট নামাজ পড়তেই তার কোনো ইচ্ছা লাগে না। সে স্ট্রেইট বলে না, আমার আর ইচ্ছা করতেছে না। আমি বেঁচে থেকেই বা কী হবে? আমি তো জি, মারাই যাবো। আমার এই নামাজ পড়া বা এই সৃষ্টিকর্তার প্রতি কোনো কিছু বলাটা অর্থহীন। সে তখন জি, এভাবে করে এক্সপ্রেস করে নিজেকে। জি। বিষণ্ণতার ক্ষেত্রে মানে কি ফ্যাক্টর গুলো ঝুঁকিপূর্ণ? আসলে মানে আমরা আমাদের মানে সামাজিক প্রেক্ষাপটে দেখি যে সাধারণত উচ্চ বিত্ত যারা তাদের মধ্যে ডিপ্রেশনের হারটা একটু বেশি মনে হয়। আপনার এই বিষয়ে কোনো হ্যাঁ, কিছু আপনার জানা আছে? ধারণাটা সঠিক। আমরা যদি একটু এ ব্যাপারে একটু দেখি যে আমাদের প্রিভিয়াস যে 90 দশক থেকে যে 2000 দশকের ১ম দিকে আপনি ধরেন, তখন কি ছিল? আমাদের ফ্যামিলিগুলো ছিল অনেকটা মানে জয়েন্ট ফ্যামিলি বা আমরা সবাই একসাথে বসে গল্প করা, আড্ডা দেওয়া, বন্ধু-বান্ধবরা মিলে খেলা, খেলার মাঠে যাওয়া। অনেক ধরনের কিন্তু উপাদান ছিল। সবাই মিলে সিনেমা দেখা। এখন আমি জানি না যে আসলে কতটা সিনেমা হল অবশিষ্ট আছে যে দেখার জন্য। ঠিক আছে? তো এই যে গল্প করা, আড্ডা দেওয়া এগুলোর মধ্যে কিন্তু একটা আ পারস্পরিক ইমোশন রিলিজ করা বা নিজেদের মধ্যে ইন্টারেকশন বাড়ানোর অনেক উপাদান ছিল। কিন্তু এখন জি, দেখা যাচ্ছে কি ওই ডিভাইস কেন্দ্রিক আপনার সবকিছু। যে আমি কিছু একটা করলাম, ফেসবুকে দিয়ে দিলাম। এই ডিভাইসের কারণে দেখা যাচ্ছে ইন্টারেকশন কমে যাচ্ছে। মানুষের মধ্যে যে নরমাল ইমোশন রিলিজ করা, তার একটা নরমাল যে হ্যাবিট, এই সব কিছুই পরিবর্তন হচ্ছে। তো আমার মনে হয় এগুলো বিষণ্ণতার ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। জি, পারস্পরিক ইন্টারেকশন যত বেশি হবে, নিজেকে আপনি যত এনগেজ রাখতে পারবেন, বিষণ্ণতা ততই কমে আসবে। জি। ধন্যবাদ। সম্ভবত একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। স্যার, আমি মোহাম্মদপুর থেকে বলছি। আমার বয়স 27 বছর। আমার ভাইয়ের ব্যাপারে কথা বলছি। জি, ২৭ বছর। জি, বলুন। জি স্যার, আমার ভাইয়ের সে মাদকাসক্ত। আমরা আগে বুঝতে পারিনি, সে গালাগালি মারামারি আগে করতো, তো বুঝতে পারিনি। তো আমি মানসিক হসপিটালে নিয়ে গিয়েছিলাম। তো নিয়ে যাওয়ার পর এখান থেকে ওষুধ পানি দেওয়া হয়, কিন্তু সে নিজে থেকে ওষুধ খায় না। রিপোর্ট আর ক্যাডিন 17 থেকে এখন পর্যন্ত, মাঝখানে 2 বছর আগে আন্দোলনের আগে কাউন্সিলিং একটা করানো হয়েছিল। তো নিজে থেকে ওষুধ খেয়েছিল কম থেকে কম 6-7 মাস। তো 17 থেকে এখন পর্যন্ত নিজে থেকে ওষুধ খাই না। এটার কারণ আমাদের পরিবারে সবাই টেনশন থাকে, আমি তার বড় বোন। তো কি বলবো, যখন ওষুধ দিয়ে নর্মাল আর একদিন ওষুধ না দিলে এক নর্মাল, তো এটার কারণে 3 বার ওষুধ দিতে পারি না, শুধু রাতে খাবারে মিক্স করে দিই। তো কতদিন পর্যন্ত স্যার আমি জি, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা আ উপস্থিত চিকিৎসকের মাধ্যমে আপনাকে পরামর্শ দিচ্ছি। বেশ হৃদয় বিদারক। উনি আসলে অনেক কিছু জি, বলেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো উনি যেটা আমরা যেটা জিস্ট বুঝতে পেরেছি, জি। উনার ভাইয়ের বয়স ২৭ বছর। হুম, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হুম। এবং তিনি ঘরে সদস্যদেরকেও মারামারি করেন এবং অনেক ভাঙচুর করেন। আ চিকিৎসক দেখানো হয়েছে, ঠিকমতো ওষুধ খান না। এরপরে মাদসিক আম আম মাদক নিরাময় কেন্দ্রেও ২-৩ বার গিয়েছেন, কিন্তু প্রতিবারই ফেরত এসে আবার বোধহয় মাদকে আক্রান্ত হয়ে যাচ্ছেন। তো উনার আচ্ছা। ক্ষেত্রে আসলে কি পরামর্শ হ্যাঁ, থাকবে? উনার ক্ষেত্রে আমাদের স্পেসিফিক পরামর্শ হচ্ছে আসলে দীর্ঘদিন যখন আমি একটু আগে বলছিলাম, দীর্ঘদিন যখন যে কেউ মাদক নেয় তখন তার দেখা যায় কি সিজোফ্রেনিয়ার মতো এই সিম্পটমগুলো দেখা দেয়। এবং আমরা যেটাকে বলি সাবস্টেন্স ইনডিউসড সাইকোটিক ডিসঅর্ডার। দেখা যায় কি সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়, ভায়োলেন্ট হয়। তার মধ্যে ডিলিউশন, হ্যালুসিনেশন অনেক কিছুই হয়তো উপাদান দেখা যায়। তো এখন এক্ষেত্রে আমি বলব যে ১ম এ তাকে একটা কন্ট্রোল এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে যেখানে মাদক পাওয়া যাবে না। সে যদি পারসিস্টেন্টলি মানে নিয়মিতভাবে এই মাদকগুলোর সংস্পর্শে থাকে, তাকে কখনোই একটা স্বাভাবিক জীবনে ফেরত আনা যাবে না এবং তার যে মানসিক রোগের লক্ষণগুলা, আ এগুলো কিন্তু কমানো যাবে না। আর ওষুধ যদি সে না খায়, ওষুধ না খাওয়াটা স্বাভাবিক, কারণ সে মনে করে কি তাতে কোনো অসুস্থতাই নেই। তার ইনসাইট নেই। মানসিক রোগ যেগুলো সাইকোসিস হয় তাদের ক্ষেত্রে একটা খুব বড় একটা সমস্যা, তাদের ইনসাইট না থাকার কারণে ওষুধ খাওয়ার প্রতি কোনো মনোযোগ বা আগ্রহ তাদের থাকে না। তো এই কারণে দেখা যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে লং অ্যাক্টিং ইনজেক্টেবলে চলে যাই। মাসে ১ বার করে ইনজেকশন বা প্রতি ২১ দিন ১ বার করে ইনজেকশনে চলে যাই। আর এক্ষেত্রে আমার মনে হয় তাকে একটু আ মানে সরকারি কোনো মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা করালেই ভালো হবে। তো আমি কয়েকটা অ্যাড্রেস দিচ্ছি, উনার আসলে অবস্থানটা আমি জানি না। প্রত্যেকটা বিভাগীয় শহরেই কিন্তু মাদক নিরাময় কেন্দ্র আছে। যেমন আমাদের চট্টগ্রামে কিন্তু পাঁচলাইশে একটা বিভাগীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র
আছে। এবং ঢাকার তেজগাঁও কিন্তু মানে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে। তো উনি যদি একটু ঢাকাতে গিয়ে যোগাযোগ করেন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যান, অথবা উনার বিভাগীয় শহরে যদি উনি মেডিকেল কলেজ হসপিটালে মানসিক রোগ বিভাগে উনি গিয়ে যোগাযোগ করেন, অবশ্যই ওনারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে মানসিক রোগের ক্ষেত্রে কি কি ঝুঁকিপূর্ণ বা রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? আসলে আমরা দেখতে পাচ্ছি যে বংশগত একটা প্রচণ্ড লোড থাকে বা জেনেটিক লোড যেটা বলি। জেনেটিক লোড ছাড়া আর কোনোভাবে কি মানসিক রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে? হ্যাঁ, অবশ্যই। আসলে মানসিক রোগের ক্ষেত্রে একটা বড় প্রপোর্শন কিন্তু জেনেটিক লোডিং যেটা আমরা মানে পাই। তো এই জেনেটিক লোডের পরে কিন্তু হচ্ছে জিন এনভায়রনমেন্ট ইন্টারেকশন। দেখা যাচ্ছে আমাদের এই যে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আসলে একটা দেখা যাচ্ছে কি খুব আ মানে পরিবর্তিত একটা ব্যবস্থা। যেখানে আপনি দেখা যেত আগে খুব একটা ভালো এনভায়রনমেন্ট পেতেন, এখন কিন্তু ওইরকম পাচ্ছেন না। আপনি বায়ু বলেন, এনভায়রনমেন্টের প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু এখন কি পরিবর্তিত হয়ে গেছে। তো এগুলো কিন্তু জিনের উপর গিয়ে একটা মারাত্মক ধরনের মানে প্রভাব বিস্তার করে। তখন এই যে জেনেটিক মিউটেশনের কারণেও কিন্তু আপনার হতে পারে। তারপর দেখেন আমাদের লাইফটা হয়েছে খুব স্ট্রেসড। দেখা যাচ্ছে আমাদের যে আ আনন্দের উপাদানগুলো কিন্তু অনেক কমে গেছে। ইনফ্যাক্ট আপনি চিটাগাং শহরে খুঁজে কয়টা খেলার মাঠ পাবেন আমি জানি না। সবচেয়ে যেটা আমরা চিন্তিত আমাদের ছোটদের ক্ষেত্রে, তাদের মানসিক বিকাশ কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তারা দেখা যাচ্ছে স্কুল, পড়ালেখা, বাসা, টিভি, মোবাইল, গেমস এগুলোর মধ্যেই। আগে যেখানে দেখা যেত কি তারা একটা খেলাধুলা করার পর্যায়ে ছিল, সবার সাথে একটু গল্প করা, কোনো একটা প্রতিযোগিতায় যাওয়া, এগুলো কিন্তু অনেকটা কমে গেছে। দেখা যায় বাবা-মা সবাই ব্যস্ত, তাদের সাথেও কিন্তু ছেলে-মেয়েদের খুব একটা ইন্টারেকশন হচ্ছে না। হয়তো দিনে ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা তারা বাবা-মার একটা সহচর্য পাচ্ছে। তো এগুলো কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর। জি। না, এছাড়াও আমি আপনার সাথে জি। একটু মানে জানতে চাচ্ছি যে আমাদের অভিভাবকদেরকে এই বিষয়ে দায়ী নেই? অভিভাবকরাও তো বাচ্চাদেরকে খেলতে বা কোথাও যেতে অত্যন্ত মানে অনীহা প্রকাশ করেন বা রাইট। বিকালবেলায় কোথাও খেলতে যাবে, তার নিরাপত্তা ইস্যুটি অনেক বড় হয়ে যায় যার কারণে কোথাও খেলতে দিতে চায় না। তো এই বিষয়টি কি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নয়? হ্যাঁ, অবশ্যই মানে মানে সমস্যা যেমন আছে সমাধানও কিন্তু আছে। আমরা অভিভাবকদেরকে বলি আপনারা একটু কোয়ালিটি এবং কোয়ান্টিটি টাইমগুলো আপনাদের বাচ্চাদেরকে দেন, ফ্যামিলিকে দেন। এক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের দায়ও কম না। অভিভাবকরা নিজেই তো এখন আমরা দেখছি মোবাইল আসক্ত। তারাও দেখা যাচ্ছে এটা মেক্সিমাম টাইম এই মোবাইলে অকুপাইড। তো এই বাচ্চা কি করলো না করলো এগুলোর ব্যাপারে কিন্তু খুব একটা বেশি কনসার্ন না। তো আমরা যদি এভাবে একটু চিন্তা করি প্রতিদিন বিকেলবেলা দিয়ে কিন্তু আমাদের কিন্তু উন্মুক্ত ছাদ আছে। ছাদে গিয়েও কিন্তু আমরা একটু বসে গল্প করতে পারি। আমাদের জীবনের অনেকগুলো অভিজ্ঞতা তাদের শোনাতে পারি। বাচ্চাদেরকে গবেষণায় দেখা যায় যদি আপনি গল্প বলতে পারেন তাদের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি অনেকাংশে বেড়ে যায়। তাদের কল্পনাশক্তি অনেক বেড়ে যায়। তো আমরা কিন্তু এখন আসলে গল্প করতে রাজি না। আমরা মিনিমাম সময় দিতে আগ্রহী। তারপর সপ্তাহে ১ দিন ধরেন আপনি চাইলে একটু আউটিং এ চলে যেতে পারেন। একটু চাইলে পতেঙ্গা এরিয়াটা অনেক এখন সুন্দর। চাইলে আপনি ওখানে একটু যেতে পারেন। চাইলে আপনি একটু বাচ্চা কি পছন্দ করতে চায় তাকে একটু নিয়ে যেতে পারেন। আপনি চাইলে একটু তাকে নিয়ে একটু বাতিঘরে যেতে পারেন। বিভিন্ন বইয়ের সমাহার দেখাতে পারেন। তাকে বইয়ের প্রতি একটু আকৃষ্ট করতে পারেন, পেপার পড়ার প্রতি একটু আকৃষ্ট করতে পারেন। জি, তো এভাবে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি কিন্তু আমরা চাইলে করতে পারি। তাকে একটু আর্টে আপনি নিয়ে যেতে পারেন বা আবৃত্তিতে নিয়ে যেতে পারেন বা গান শেখানোর ক্ষেত্রে নিয়ে যেতে পারেন বা এরকম যেগুলো তারা পছন্দ করতে চায় বাচ্চারা, এ ধরনের উপাদানে কিন্তু নিয়ে যাওয়া যায়। আবার অনেক চাইলে কিন্তু একটু খেলাতেও নিয়ে যাওয়া যায়। কিন্তু জি, আমরা নিজেরা আসলে আগ্রহী কিনা এই ব্যাপারটা আসলে ইম্পোর্টেন্ট এখানে, জি। এক্ষেত্রে। ধন্যবাদ। এই সম্ভবত একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। না, আমার মানসিক সমস্যা হচ্ছে হঠাৎ হঠাৎ রেগে যায়, মাথার মধ্যে গোলমাল করে আর কি। উম, জি, মারামারি করতে ইচ্ছে করে, এইগুলো আর কি। তারপরে খাইতে ইচ্ছে করে না, ঘুমাতে ইচ্ছে করে না, একটা ডিপ্রেশনে ভুগতেছি। জি। রোগী কে হন আপনার সম্পর্কে? রোগী আমি এমনি ওনাকে একবার দেখাইছি, ৫ মাস হয়ে গেছে। ৫ মাস আগে ওনার সাথে আমি ৫ তারিখে গিয়ে দেখা করছিলাম। রোগী সম্পর্কে কি হন আপনার? সম্পর্কে আমার এমনি আমার দাদা দেখাই শাওন বড়ুয়া আছে চট্টগ্রামে। আমাকে ওষুধ দিছিল অভিষেক আর কি। জি, ধন্যবাদ। আপনি অনেকগুলো যুক্ত ক্যাপ্সুল থাকুন ছিল। আমাদের সঙ্গে পরামর্শ আপনার শুনুন। নাম রোগী যিনি উনার হুম, যার সম্পর্কে বলছেন জি, সম্ভবত উনার হাসব্যান্ড, আচ্ছা, উনি হঠাৎই রেগে যান রেগে যান। এবং বেশ উচ্চস্বরে কথাবার্তা বলেন, অনেক সময় মারধরও করেন হুম, এবং এজন্য সম্ভবত উনি চিকিৎসক দেখিয়েছেন, হুম, কিন্তু কোনো ধরনের উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। চকবাজার মেডিকেলের কথা উনি বলেছেন, সম্ভবত চট্টগ্রাম মেডিকেল কলেজে উনি গিয়েছিলেন, কিন্তু কোনো রকম পরিত্রাণ হয়নি। আচ্ছা, তো এই ক্ষেত্রে উনার হাসব্যান্ড কি ধরনের রোগে আক্রান্ত বা আচ্ছা, তার কি মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন কিনা? রাইট। জি, উনার কথা শুনে যেটা বুঝলাম দর্শক আসলে আমার মানসিক রোগের ক্ষেত্রে কি হয় আপনি
একবার বা দুবার দেখিয়ে কিন্তু খুব দ্রুত ফলাফল আশা করতে পারেন এমন না। এখানে আমরা অনেক সময় দেখা যায় কি খুব স্লোলি মেডিকেশনগুলো শুরু করি। যাতে কতটুকু অবস্থা পরিবর্তিত হয় এবং এটা তার আ উপর কতটুকু ইফেক্ট পড়তেছে। তো এক্ষেত্রে আপনি রেগুলার ওনাকে ফলো আপে রাখতে হবে। উনার সমস্যা শুনে মনে হচ্ছে হয়তো বাইপোলার ডিসঅর্ডার হতে পারে অথবা সাবস্টেন্স ইনডিউস কোনো ডিসঅর্ডার হতে পারে। তো এইসব ক্ষেত্রে প্রতি মাসে আপনাকে ফলো আপে আসতে হবে এবং আপনি চট্টগ্রাম মেডিকেলে মনোরোগ বিভাগে আসবেন। আমাদের ডিপার্টমেন্ট খুবই গোছানো এবং সবাই এখানে যারা আছেন তারা আউটডোরে বসেন, তারা সবাই উচ্চতর ডিগ্রি কমপ্লিট করা। তো আপনি নেক্সট টাইম অবশ্যই আসবেন। প্রয়োজনে আমার সাথে দেখা করবেন। আমি চেষ্টা করব আপনাকে যথাযথ সমাধান দেওয়ার। জি, ধন্যবাদ। আরও একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, রোগীর নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। প্রয়োজনে নাম উজ্জ্বল রাখতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। জি, আমি ওয়ালাইকুম ফেনী আসসালাম। থেকে বলতেছি। জি। আমার ছেলে বয়স 24। জি, 20 বছর বয়সে হওয়ার পর মানে একটু উচ্ছৃঙ্খলতা করে বিয়ে শাদী করার জন্য জি, তখন আমি ফেনীতে একটা ডাক্তার দেখাই, ডাক্তার বিপ্লব পাল, জি, বুঝছেন না? জি, ওর দেখানোর পরে ওই ছেলের মাথায় এক্সএমএক্স করাইছে, কত একটু ছোট আছে, এটা বলে কিছু ওষুধ দিয়েছে। ওষুধ খাওয়ার পর থেকে ছেলে শুধু ঘুমানো অবস্থা থাকে। তার আগে ছেলে কিন্তু আলমারি কাজ করতো, আফতরি ভালো একটা কাজ করতো। এখন জি। তারপর আমি বিয়েও করেছি। এখন কিন্তু সে খায় শুধু রুমে থাকে, শোয়া থাকে, টাইম টু টাইম খায় আর কোনো কিছু করে না। জি, ঘর থেকে বাইরে হয় না, ডাক্তার কাছেও নিতে পারি না, কোনো কিছু মনে রাখতে পারে না। জি। বুঝলেন না? ধন্যবাদ, কোনো কিছু আপনি মনে রাখতে যুক্ত না, থাকুন সারা আমাদের সঙ্গে। বিছানায় শুয়ে থাকে, রাতও ঘুম নেই, দিনও ঘুম নেই, আপনি বিছানায় শুধু জি, শুয়ে থাকে। জি। দর্শক যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তার সন্তানের বয়স 24 বছর। 20 বছর বয়সের পরেই তার সন্তানের হঠাৎ বিয়ের প্রতি বেশ আগ্রহ দেখা যায়। তো তখন তাকে ডাক্তার দেখানো হয়, ওষুধপত্র দেওয়া হয়। আর তার ছেলে আলমারির কাজ করেন। এখন সেই ওষুধপত্র খাওয়ার পরে যেটা হয়েছে সেটা সারাক্ষণই শুয়ে থাকে। কোনো ধরনের কাজকর্মে কোনো আগ্রহ নাই এবং ঘুমেরও কোনো ইয়ে নেই। অর্থাৎ দিনে রাতে কখনোই ঘুমাচ্ছে না। তো এই ক্ষেত্রে উনার জন্য কি পরামর্শ আচ্ছা। থাকবে? আমাদের সিনারিও বা ঘটনা শুনে মনে হচ্ছে হয়তোবা ওনার ছেলে বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত। কারণ এই বাইপোলার ডিসঅর্ডারগুলো খুব আর্লি স্টেজে হয়। 21 ইয়ার্সের দিকে আমরা খুব বেশি পাই। তো যেহেতু বিয়ের প্রতি আগ্রহ, এটা একটা ম্যানিয়ার সিম্পটম বা লক্ষণও হতে পারে। আ আবার দেখা যাচ্ছে কি এখানে অনেক সময় মিক্সড ফিচারও আসে। দেখা যায় খুব ডিপ্রেশনে থাকে, আবার ম্যানিয়াও থাকতে পারে, ঘুম হয় না, খুব বেশি পরিমাণ খরচ করতে চায়, বিয়ের প্রতি আগ্রহ বেড়ে যায়, কেনাকাটার প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে, খুব ভায়োলেন্ট বা খুব আক্রমণাত্মক হয়ে যেতে পারে। তো দর্শক আমি আপনাকে বলব ফেনীর আশেপাশে যদি আপনি চান আপনি কুমিল্লা মেডিকেল কলেজে মনোরোগ বিভাগে দেখা করতে পারেন অথবা আপনি চাইলে ফেনী থেকে চট্টগ্রাম মেডিকেলেও চলে আসতে পারেন আমাদের আউটডোরে। আমরা সকাল 9টা থেকে 2টা পর্যন্ত সেবা দিয়ে থাকি। জি, কুমিল্লা মেডিকেল কলেজে। কুমিল্লা মেডিকেল অথবা চট্টগ্রাম মেডিকেলে আপনি চট্টগ্রাম মেডিকেলে। মানসিক রোগ বিভাগে একটু দেখা করতে পারেন। আমরা আপনাকে সহযোগিতা করব। জি। আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, রোগীর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। বয়স হচ্ছে 46 বছর। জি, সমস্যা? সমস্যা হচ্ছে আমার 2022 সালে আমার সমস্যা সৃষ্টি হয়। আমি নিজেই রোগী। আচ্ছা, জি, কোনো সমস্যা নেই। জি, বলুন। আমি 3.5 বছর আমি চিকিৎসা নেই। আমি জি, 3.5 বছর চিকিৎসা নিয়েছি বিভাগীয় প্রধানের কাছ থেকে। জি, জি। এখন কি সমস্যা হচ্ছে আপনার? এখন আমার সমস্যা হচ্ছে আমি কোনো কাজ করতে পারি না। আমার যে শারীরিক এই কর্মক্ষমতা, জি, এই কর্মক্ষমতা আমার নষ্ট হয়ে গেছে আর আমার ঘুম হয় না। জি। আপনি কি বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছিলেন? জি 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 জি, তিনি আপনার রোগটিকে কি শনাক্ত করেছিলেন? কি রোগ বলেছিলেন? উনি এটা মানসিক সমস্যা বলেছে। আচ্ছা, জি। আচ্ছা, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ ওই শুনুন। যে ওই যে ওই যে স্যারে যে বললো কথাগুলি, এই যে স্যারে বলছে যে এই যে সন্দেহ, এই যে এই ভাব আমার মনের মধ্যে ভাবনা আসতো যে কেউ মেরে ফেলবে। আচ্ছা, জি, জি, জি। বেশি বেশি জি, আমার সন্দেহ হইতো কেউ জানি জি, মেরে ফেলবে, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমার কেউ আমাদের সঙ্গে। ক্ষতি করবে, এইগুলি আমার সমস্যা ছিল। জি, জি। আমরা কিন্তু বুঝতে এগুলি পেরেছি। আপনি এখন আর যুক্ত নেই। থাকুন, আমাদের পরামর্শ শুনুন।
জি, আপনি তো বোধহয় শুনেছেন জি, জি, ৪৬ বছর। আমি খুব জি, একদম যত্ন করে শুনছিলাম উনার কথাবার্তাগুলো। জি, তো উনার কথাবার্তা একটা জিনিস স্পষ্ট। উনি অনেকদিন ধরে একজন বিভাগীয় প্রধানের চিকিৎসা নিচ্ছিলেন যেটা জানা গেল। আ আমার সম্ভবত মনে হচ্ছে উনার রোগটা খুব সম্ভবত সিজোফ্রেনিয়া হওয়ার পসিবিলিটি বেশি। এখন উনার কোনো আগ্রহ থাকে না বা কোনো কাজ করতে ইচ্ছা করে না। এটা খুব সম্ভবত সিজোফ্রেনিয়ার একটা নেগেটিভ সিম্পটম আমরা বলি। যে পর্যায়ে দেখা যায় ডিপ্রেশনের মতো লক্ষণগুলো দেখা দেয় বাট কোনো রকম উনি কোনো আগ্রহ পান না, কোথাও যেতে চান না, কথাবার্তা কম বলেন। কিন্তু একটা পজিটিভ দিক উনি উনার এই লক্ষণগুলো নিজে চিহ্নিত করতে পারছেন। জি, এই যে সন্দেহ লাগা বা কোনো জায়গায় সন্দেহের উপাদান তৈরি হওয়া। তো আমরা ধরে নিচ্ছি রোগটা হয়তোবা কিছুটা রিমিশন পর্যায়ে আছে। জি, তো এই রোগের একটা বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেগুলার ফলো আপ থাকা এবং ওষুধগুলো একটু অ্যাডজাস্ট করে নেওয়া। জি, তো উনি যদি একটু উনার মানে পার্শ্ববর্তী কোনো মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে মনোরোগ বিশেষজ্ঞ এই জিনিসগুলো একটু জানান এবং সিরিয়াল ইভ্যালুয়েশন বা উনার ব্যবস্থাপত্রগুলো দেখান, আমার মনে হয় খুব সহজেই জিনিসটাকে সমাধান করা যাবে। যেহেতু উনার মধ্যে এখন ইনসাইটটা মানে ফেরত চলে জি, আসছে অনেকটা। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো জি। যে মানসিক রোগ নিয়ে আসলে অনেকের মধ্যে বেশ দ্বিধা, লজ্জা, ভয়, অনেকেই মানসিক রোগে আক্রান্ত হয়েও চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। সাধারণত তাদের ধারণা কেউ যদি চিকিৎসকের চেম্বারে দেখে তাহলে তাকে পাগল বলবে বা এই ধরনের কিছু মনে করবে। এই ট্যাবু থেকে আসলে বের হওয়ার উপায়টা কি? আমাদের অনেকেরই মানসিক সমস্যা আছে। ইভেন আমি অনেক চিকিৎসকদেরকেও দেখেছি তারা কখনোই ডাক্তারের চেম্বারে যেতে চান না। অনেকেই আক্রান্ত হন বা বিভিন্ন সময়ে। কিন্তু তারা কিছুতেই যেতে চান না। এই ট্যাবু ভাঙার ইয়েটা কিভাবে করা সম্ভব? হ্যাঁ, এই ট্যাবু ভাঙার একটা বড় উপায় হচ্ছে আমাদের মিডিয়া। আমরা খুব সহজে কিন্তু এখন অ্যাক্সেসিবল। Facebook বলেন বা অন্যান্য মিডিয়া বলেন। আমরা যদি একটু মানসিক রোগের একটা মেসেজ দিই যে মানসিক রোগটাকে আমরা ২ ভাবে দেখি। একটা নিউরোসিস, একটা সাইকোসিস। আমরা যে চেম্বার প্র্যাকটিস করি বা আউটডোরে রোগী দেখি বা ওভারঅল আমাদের যে ডাটা, এখানের মধ্যে অনলি সাইকোসিস পাই আমরা 1%, যেটা সিজোফ্রেনিয়া বা বাইপোলার। আর বাকি প্রায় যে 99% ধরলাম বা 98% ধরলাম ম্যাক্সিমাম কিন্তু নিউরোসিস। এখন নিউরোসিস কি? নিউরোসিস হচ্ছে আমরা যেটাকে আমরা টার্ম বলি যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ফোবিক ডিসঅর্ডার, অ্যাগোরাফোবিয়া, ওসিডি, ডিপ্রেশন, এগুলো কিন্তু সবকিছুই হচ্ছে কি নিউরোটিক ডিসঅর্ডার আন্ডারে। তো আমরা ম্যাক্সিমামই কিন্তু দেখা যায় কি একটা আমরা নিউরোটিক ডিসঅর্ডার আক্রান্ত। কিন্তু এই যে আপনি যেটা বললেন টেবু, যে আমি মানসিক রোগ ডাক্তারের কাছে গেলেই পাগলের ডাক্তারের কাছে গেলাম। একটা পাগলের তকমা আমাকে লাগিয়ে দিল। এই যে এই ধরনের বুলিং করা, তকমা দেওয়া এগুলোর কারণে কিন্তু আমরা বের হয়ে আসতে পারতেছি না। কিন্তু আপনি যদি আপনার মনে আছে নিশ্চয়ই যে আমরা মানে তখন যখন আমরা ছোট ছিলাম যে ৬ বছর বয়স থেকে আমাদের প্রাথমিক শিক্ষা নিতে হবে। এটা কিন্তু একটা সামাজিক আন্দোলন ছিল। জি, ঠিক সেইম ভাবে যদি আমরা এখানেও এই এক্সিকিউশনটা করতে পারি যে সবারই মানসিক সমস্যা হলে অবশ্যই কি মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত এবং এই বিষয়গুলোকে একটু ক্যাটাগরাইজ করা উচিত। যে আপনার অ্যাংজাইটি হতে পারে, বিষণ্ণতা হতে পারে, ফোবিয়া হতে পারে, সবগুলো কিন্তু মানসিক রোগের আন্ডারে। তো মানসিক রোগ বললেই যে পাগল এই বিষয়টা থেকে আমাদের সরে আসতে হবে। সোজা কথা হচ্ছে আমাদের কগনিশন চেঞ্জ করতে হবে এবং এই জিনিসগুলোকে আরও ক্লারিফিকেশন করে মানসিক রোগ বিশেষজ্ঞের সমন্বয়ে আমাদের ম্যাস মিডিয়া যেগুলো আছে, টিভি, তারপর ফেসবুক বলেন, মিডিয়া বলেন, সব জায়গাতে এগুলো নিয়ে মানে ব্যাপক আকারে সবাইকে সচেতন করতে হবে। জি। এই পর্যায়ে একটু আমি আপনার কাছে জানতে চাইবো স্ট্রেস বা চাপ, মানসিক চাপ বর্তমানে এটি আসলে মানুষের মধ্যে ব্যাপক হারে বেড়ে গেছে। কর্মক্ষেত্রেও মানসিক চাপ, সংসার ক্ষেত্রেও নানান ধরনের মানসিক চাপ। এর মধ্যে সংসার ক্ষেত্রে মানসিক চাপ যদিও কোনোভাবে এড়ানো সম্ভব, কিন্তু কর্মক্ষেত্রের যে মানসিক চাপ, সেই মানসিক চাপ নিতে গিয়ে অনেকেই আ নানান ধরনের অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজের অনেক ক্ষেত্রেই করোনারি আর্টারি ডিজিজ বা মানে আরো অন্যান্য ধরনের হার্ট ডিজিজ বা ডায়াবেটিস বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এই কর্মক্ষেত্রে মানসিক চাপ নিয়ন্ত্রণের জন্য আসলে কি করা যায় বা কি করণীয়? অনেকেই বলেন যে কর্মক্ষেত্রে যদি অনেকে দেখা যাচ্ছে জবও সুইচ করে ফেলেন কর্মক্ষেত্রে মানসিক চাপ এড়ানোর জন্য। তো আমি একটু আপনার কাছে জানতে চাইবো যদি ব্যাড বস বা এই ধরনের কর্মক্ষেত্রে মানসিক চাপ প্রচণ্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় আমাদের জন্য? হ্যাঁ, আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে। মানে দেখা যায় কি কর্মক্ষেত্রে পরিবেশ একটা ফ্যাক্টর, আমার বস একটা ফ্যাক্টর, আমার কলিগ একটা ফ্যাক্টর। তো সবগুলোকে আসলে আপনার যদি অ্যাডাপ্টেশন প্রসিডিউর বা অ্যাডাপ্টেশন প্রসেস ভালো থাকে তাহলে কিন্তু আপনি সবকিছু উতরে উঠতে পারবেন। যেমন দেখা যায় অনেক স্ট্রেসফুল কন্ডিশন বা স্ট্রেসফুল জায়গাতে কিন্তু মানুষ নিজেকে ওইভাবে মানিয়ে নেয়। তো আমরা বলব আপনি যে জায়গায় যাবেন না কেন ওইখানে আপনার নিজস্ব একটা চিন্তাভাবনা বা পরিধি আপনি তৈরি করুন। আপনি এই চাপ নেওয়ার পাশাপাশি কিন্তু কিছু মেন্টাল মানে প্রসিডিউর আপনি ফলো করেন। যেমন আপনি প্রোটিনযুক্ত খাবার খেতে পারেন, আপনি রেগুলার একটু এক্সারসাইজ করতে পারেন, আপনি রেগুলার চাইলে একটু মেডিটেশন করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ, মাইন্ডফুলনেস। আপনি
প্রতিদিন অন্তত চাইলে একটু ঘোরাঘুরি করা, একটু ফ্যামিলিকে সময় দেওয়া, একটু গল্প করা, বা অফিসিয়াল কাজ অফিসে রেখে আপনাকে আসতে হবে। অফিসের পরে কিন্তু আপনি বাসায় বসে অফিসিয়াল আর কোনো কাজ করবেন না, আমরা যেটাকে বলি। কেমন? রেগুলার যদি আপনি 2 বেলা করে কিন্তু এক্সারসাইজ। অনেক ক্ষেত্রেই দেখা হ্যাঁ, যাচ্ছে যে অনেক অফিসের বড় কর্তা যখন ফ্যামিলি টাইম কাটান সেই সময়ে ফোন দিচ্ছেন বা বিভিন্ন ধরনের কাজ করাচ্ছেন, এই ক্ষেত্রে আসলে ওভারলুক করার বা প্রক্রিয়াটা কি হতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে ওভারলুক করার প্রক্রিয়াটা তাকে নির্ধারণ করতে হবে। তিনি যদি মনে করেন যে না, আমি অফিসের বাইরে অফিসিয়াল এই কাজগুলো খুব বেশি অ্যালাউ করব না, তো উনি খুব মানে জেন্টলি জিনিসটা জানাতে পারেন। অথবা উনি একটা সময় নির্ধারণ করতে পারেন যে আমি এই সময়টা অফিসের বাইরে শুধু 0.5 ঘন্টা আমি এই সময়টা করব। তাহলে ওনার জন্য ফিক্সড হয়ে গেল। সারাদিন যদি উনি এই ডিভাইস কেন্দ্রিক, মোবাইল কেন্দ্রিক, এই ট্যাব কেন্দ্রিক থাকেন, তাহলে কিন্তু ওই আবার একই কথা। আপনার দেখা যায় ব্রেইনে একটা নিউরোকেমিক্যাল চেঞ্জ হচ্ছে, আপনার ইরিটেবিলিটি বেড়ে যাচ্ছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে, খিটখিটে মেজাজ হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, এবং ওভারঅল আপনার বিষণ্ণতা বা অ্যাংজাইটি পড়ে যাওয়ার ঝুঁকিগুলো দ্বিগুণ হচ্ছে। জি তো এই জন্যই আমরা বললাম কি তার একটু প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করা, রেগুলার এক্সারসাইজ করা, ফ্যামিলিকে সময় দেওয়া, যতটুকু পারা যায় ডিভাইস কম ইউজ করা, এবং রেগুলার একটা হেলদি লাইফ লিড করা। জি যদি পারা যায় ডেফিনেটলি আমার মনে হয় কিছুটা হলেও এটা সমাধান সম্ভব। জি এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ওসিডি, এটা অনেকেই ঠিক সেভাবে জানেন না। অনেকেই বলেন যে ওসিডি ওসিডি ওসিডি, এই ওসিডি সম্পর্কে বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা। এটি সাধারণত লক্ষণটা কি, এটা কিভাবে প্রকাশ পায়, এই পুরো জিনিসটি? হুম। আসলে আমার কাছে যতটুকু মনে হয় মানে প্র্যাকটিসিং লাইফে ওসিডি খুব একটা মিস্টেরিয়াস, মানে এটা একেকজনের ক্ষেত্রে আসলে একেকভাবে আসে। জি আপনাকে বললে খুব অবাক হবেন। আ অনেকেই শুধু বলেন যে আমার পাশ দিয়ে একটা কুকুর হেঁটে গেল, আমার মনে হচ্ছে কুকুর আমাকে মানে একটা কামড় দিয়ে দিল জি বা আমাকে বাইট করলো। আমরা আলোচনায় আসবো জি, আবার। জি, একজন প্লিজ। দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হলো দীর্ঘদিন যাবৎ একটা সমস্যাতে ভুগছি। সেটা হচ্ছে যে আপনার রাজশাহী, আমার বাড়ি হলো রাজশাহী। তো জি আমার হলো আপনার ওই বিভিন্ন সমস্যা, মানে ভয়, যে কোনো রোগ নিয়ে আমাকে ভয় লাগে। এই রোগের ভয়ের কারণে আমি সেরকম যেতে পারি না, মানে যে সবসময় কোনো আমার ভিতরে একটা আতঙ্ক, ভয়। জি আপনার বয়সটি উল্লেখ করবেন। হ্যাঁ জি, আমার বয়স হলো 40 বছর। 40 তো বছর। আমি জি কিছুদিন আগে ডাক্তারের শরণাপন্ন হয়, সেখানে আমাকে নেক্সিটাল 10 ওষুধ দিতেছে। এটা আমি কতদিন খাবো? এটা খাইতে তখন আরাম পাচ্ছি, ভালো লাগছে, মনের দিক দিয়ে ফুর্তি হয়েছে। জি যে আদিভোটিল দিতে, তো এখন আমার কি করণীয় সেটা আমি বলতে পারছি। কতদিন জি এটা খাওয়া লাগবে? আচ্ছা আপনি কিছু জানতে চাইবেন? আচ্ছা, না আমি জানতে চাইবো না, কারণ একটা বিশাল হিস্ট্রি নিতে হবে জি আসলে। ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। আপনি আচ্ছা। বোধহয় শুনেছেন রাইট, রাজশাহী হ্যাঁ, থেকে আমি ফোন তার করেছেন ভদ্রলোক। সমস্যাগুলো শুনলাম। আমার জি কাছে মনে হচ্ছে তার এটা ২ টা কম্পোনেন্ট হতে পারে। একটা হতে পারে তার ইলনেস ওসিডি, মানে রোগ নিয়ে বারবার করে চিন্তা করা, ওগুলোকে গবেষণা করা, অ্যানালাইসিস করা, ডক্টর শপিং করা, অথবা ওই রোগ তার মনে হচ্ছে যে ওই রোগটা তাকে কোনো ক্ষতি করবে। মানে এই রোগ নিয়ে তার একটা ড্রিড তৈরি হওয়া। এটা একটা হতে পারে। আরেকটা আমরা বলি যে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। মানে পেশেন্ট প্রিঅকুপাইড, পেশেন্ট নিশ্চিত থাকেন যে তার কোনো একটা রোগ শরীরের মধ্যে আছে এবং এটাকে কোনোভাবেই ধরা সম্ভব হচ্ছে না। এটা নিয়ে তার ভয় ভীতি, অথবা সে দেখলো তার আত্মীয়স্বজন ক্যান্সার আক্রান্ত হলো, মারা গেল, অথবা কাউকে দেখলো সে হার্ট অ্যাটাক করে মারা গেল, তখন তার মধ্যে এই ভয়গুলো তৈরি হয়ে যায় যে আমারও বোধহয় এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। এবং এগুলো নিয়ে সে মানে মেসিভ আকারে সে একটা ইনভেস্টিগেশন করা, ডাক্তার দেখানো, শপিং করা, মানে ডক্টর শপিং যেটাকে আমরা বলি। তো এখন উনাকে যদি ডায়াগনোসিস করা হয় সঠিকভাবে যে এটা কোন প্যাটার্নের, ওই অনুযায়ী যদি ওষুধগুলো ওনাকে দেওয়া হয়, উনি অবশ্যই এখান থেকে বেরোতে পারবেন। কারণ তিনি নিউরোটিক একটি ওষুধ খাচ্ছেন। নেক্সিটাল বললো জি হানিটাকে, হ্যাঁ। নেক্সিটেল। উনার একটা প্রশ্ন ছিল যে আমি কতদিন খাবো? জি আসলে আপনার রোগের ধরন এবং মাত্রা অনুযায়ী আমরা অনেক সময় এই ওষুধগুলো ৬ থেকে ৯ মাস অথবা আপনাকে ১ বছর অথবা ২ বছরও দিয়ে থাকি। কিন্তু বেসিক্যালি আপনার কগনিশন পরিবর্তন করতে হবে। শুধু ওষুধ আমি তো আপনাকে সারা জীবন চালানো যাবে না। কিন্তু এই ওষুধ চালানো অবস্থায় যদি আমি আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার চিন্তা চেতনার জগতে একটা পরিবর্তন আনতে পারি, তখনই দেখা যাবে আপনি আস্তে, আস্তে এখান থেকে সরে আসতে পারবেন। দেখা যাচ্ছে হয়তো আমরা নেক্সিটাল 10 দিলাম, ধীরে, ধীরে আপনার অবস্থা পরিবর্তন হলো, আমরা 5 দিয়ে দেখব, তারপর গ্র্যাজুয়ালি কমাবো। কিন্তু এর মধ্যখানে আপনাকে এই রোগ নিয়ে যে আপনার একটা মানে নেগেটিভ একটা থিংকিং বা একটা প্রিঅকুপাইড থিংকিং, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। জি ধন্যবাদ। একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, বয়স এবং সমস্যার কথা জানান। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার বয়স 42। জি আমি জানতে চাচ্ছিলাম একটা বিষয়ে যে আমি হচ্ছে ব্যাংকে চাকরি করি, আবার সংসারেও তো একটা বাচ্চা আছে, আমার 2টা ছোট। তো এইটা নিয়ে আমি খুব প্রেশার অনুভব করছিলাম। এই কারণে জি বলুন। উনি 2টা ওষুধ দিয়েছিলেন, স্ট্যান্টিক আর প্রোপানল।
আর কিছু টেস্ট করতে বলেছিলেন, টেস্টগুলো অবশ্য আমি করিনি। তো আমার হচ্ছে সমস্যাটা কি, আমার মাথাটা খুব প্রচন্ড ভার হয়ে থাকে এবারে যখন খুব প্রেশার আসে। তো এইটা মানে তখন আর আমি অন্য কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না। তো এইটার জন্য কি আমাকে কোনো মানসিক ডাক্তারের কাছে কি যাওয়া প্রয়োজন? জি ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন। আপনি বোধহয় শুনেছেন জি, হ্যাঁ, ভদ্রমহিলা উনি 42 বছর, ব্যাংকার তিনি সম্ভবত ব্যাংকে উনি, জব হ্যাঁ, করেন, জব করেন, আবার সংসারও সামলাচ্ছেন। সামলাচ্ছেন। তো বেশ চাপের মধ্যে আছেন, দুটো সন্তান আছে এবং প্রায় সময় উনার মাথা বেশ ভার হয়ে থাকে। তো এই জন্য বোধহয় উনি কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন রাইট, হয়েছিলেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে উনার কি কোনো মানসিক বিশেষজ্ঞর কাছে হ্যাঁ, যাওয়া প্রয়োজন কিনা উনি রাইট। এই কোয়ারিটা করেছেন? দর্শক, আমি আপনাকে বলবো, আপনার সমস্যাগুলো শুনে মনে হচ্ছে হয়তোবা আপনি কোনো স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারে আপনি সম্ভবত ভুগছেন। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আপনাকে আসলে এই অফিস এবং বাসায় এই কাজগুলোকে আলাদা রোল প্লে করতে হবে। এবং আপনি যখন কাজ করবেন তখন মাঝে মধ্যে আপনি একটু মানে কাজের মাঝখানে একটু সময় নিবেন, একটু বিশ্রাম নিবেন বা একটু কথাবার্তা বলবেন। একটানা যদি আপনি কাজ করতে মানে করেন অথবা খুব চাপ নিয়ে ফেলেন, এটা আপনার মানে দেখা যাবে কি আমাদের ব্রেইনের বিভিন্ন মানে নিউরোকেমিক্যাল যে সাবস্টেন্স এগুলোকে একটু ব্যাহত করে, এবং এর প্রভাবে দেখা যাচ্ছে কি আপনার মাথা ঝিমঝিম লাগা, ভারী লাগা, মাথা ব্যথা করা, টেনশন টাইপ হেডেকও কিন্তু আসতে পারে, এবং দেখা যাবে কি রাত্রে আপনার স্লিপলেসনেস বা অনিদ্রা হতে পারে। তো আমার মনে হয় আপনি একটু দ্রুত আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অথবা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগে গিয়ে আপনি মনোরোগ বিশেষজ্ঞের একটু পরামর্শ নেন। উনি জি আপনাকে এ ব্যাপারে অবশ্যই সমাধান দিবেন। ধন্যবাদ। আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, বয়স এবং সমস্যার কথা জানান। আমার বয়স হচ্ছে 67-68 বছর। আমি একটা বাহিনীতে চাকরি করতাম। তো 8 বছর বা 9 বছর জি আগে আমার বাহিনীর ডক্টররা আমাকে পোস্ট জয়েন্টেড আর কি, আমার পোস্ট জয়েন্টেড আছে, বুঝছেন? পোস্ট জয়েন্টেড। জি বলুন। তো এখন তখনই ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল যে নিউরোবি খেতে হবে এবং ইয়ে আর কি, ওই যে আপনার নিউরোল্যাব। কমোম্যাক্স নিউরোবি ও কমোম্যাক্স খাইতেছি। তখন 8 বছর থেকে আমাকে সাজেস্ট করছে, আমি অনেক খাচ্ছি এখনো। এটা কি পরিবর্তন করতে হবে না আমার, না অন্য কোনো ওষুধ খাবো না বাদ দেবো? এটা একটু স্যারকে বলতে হবে একটু। জি এমনি আমার কোনো সমস্যা নাই, আচ্ছা সমস্যা নেই আমার, যেটা ওটা কি মানে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই ওষুধটা কি কন্টিনিউ চলবে? আমার 8 বছর 9 বছর চলতেছে আর কি, কমোম্যাক্স এবং নিউরোবি। জি আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আচ্ছা পরামর্শ ঠিক আছে, শুনুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। উনি যেটাই বলছিলেন হুম, যে উনার 68 বছর বয়স, রাইট। দীর্ঘদিন ধরে চাকরি করেছেন এবং বর্তমানে উনার যে সমস্যাটা সেটির জন্য একজন চিকিৎসকের কাছে গিয়েছিলেন। উনি নিউরোল্যাব বা নিউরোবি, আমি আসলে ঠিক হ্যাঁ, নিউরোবি খুব হ্যাঁ সম্ভবত নিউরোবি আমি রিভোট্রিলের কথা ঠিক বললো উনি, জি জি রিভোট্রিলের কথা বললো। হ্যাঁ। তো এখন উনার কি আসলে কোনো ওষুধ বা চিকিৎসকের শরণাপন্নতার প্রয়োজন আছে কি? আচ্ছা। হ্যাঁ, দর্শক, আপনার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আসলে আপনার রোগটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। কেন আপনাকে নিউরোবি এবং রিভোট্রিল দেওয়া হচ্ছিল? অনেক সময় দেখা যায় কি মাইল্ড অ্যাংজাইটি বা আনস্পেসিফাইড অ্যাংজাইটি ডিসঅর্ডার রিভোট্রিলটা শর্ট টার্ম দিয়ে রাখে। কিন্তু এই রিভোট্রিল বা এই ক্লোনাজিপাম জাতীয় ওষুধগুলো কিন্তু দীর্ঘমেয়াদী সেবন করা যায় না। বইপত্রে যেটা বলা হয় ম্যাক্সিমাম দেখা যায় 3 মান্থস টু 6 মান্থস আপনি এগুলো ইউজ করতে পারেন। এরপর কিন্তু এগুলোর ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, টলারেন্স ডেভেলপ করে, তখন কিন্তু এগুলো আর উজ্জ্ব করা যায় না। তো আমি বলবো যে অতি দ্রুত একটু মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এবং তারা আপনাকে এখান থেকে কীভাবে রিভোট্রিল এবং এই ওষুধগুলো থেকে আপনি বের হয়ে আসবেন আপনাকে একটা পরামর্শ দিবেন। জি ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু ওই সেই আগের আলোচনা ওসিডি করেছি, নিয়ে। অবসেসিভ কম্পালসিভ রাইট। ডিসঅর্ডার বা ওসিডি। আচ্ছা, ওসিডির ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন আসলে খুব মিস্টেরিয়াস। ওই যে বললাম, শুরু করছিলাম যে আমার কাছে একটা পেশেন্ট এসে বললো আমার মনে হয় যে আমার পাশে একটা কুকুর হেঁটে গেলো, আমাকে একটু বাইট করলো। সে দেখা যায় জন্য 3 বার ভ্যাকসিনও নিয়ে ফেললো। তো আমাদের মেসেজটা হচ্ছে এই যে তার মনে হচ্ছে এটা একটা ভুল মেসেজ, অবসেশন। আর এই কম্পালসিভ বিহেভিয়ারটা হচ্ছে কি তার ভ্যাকসিন দেওয়া, ডক্টরের কাছে যাওয়া বা বারবার করে রিচেক করা। ঠিক আছে? তো আমরা খুব কমনলি ওসিডি ক্ষেত্রে যেটা দেখি যে বারবার করে ময়লা চিন্তা মাথায় আসা, রিপিটেডলি হাত ধোয়া, বারবার করে চেক বা যাচাই বাছাই করা, সূচিবাহের যে যে সমস্যাগুলো। নরমাল সমস্যাগুলো আর কি, যে আমি চুলার সুইচ বন্ধ করলাম কিনা, লাইট অফ করলাম কিনা। অনেকে বলে যে আমার নামাজ পড়ার সময় রাকাতগুলো বারবার করে মনে হচ্ছে ভুল হচ্ছে, আসলে ভুল হচ্ছে না, কিন্তু তার ব্রেইনে একটা ভুল মেসেজ যাচ্ছে। বারবার সে দেখা যাচ্ছে অজু করতেছে, এই অজু করতে গিয়ে সে দেখা যাচ্ছে নামাজই আর কমপ্লিট করতে পারতেছে না। ঠিক আছে? তারপর তার দেখা যায় কি বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা, কারো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা আমার ক্ষতি হয়ে যায়, বারবার করে চিন্তাগুলো আসে। এবং এক্ষেত্রে আরও একটা ভয়ঙ্কর ব্যাপার যেগুলো ঘটে ওসিডির ক্ষেত্রে, সৃষ্টিকর্তা বা ধর্ম নিয়ে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসে, এবং সে তখন নিজেকে ওইখান থেকে মনে করে যে না, আমি তো পাপ করে ফেললাম, আমাকে দেখ কোনো কিছুই হবে না। ওইখান থেকে সেকেন্ডারি ডিপ্রেশন ডেভেলপ করে বারবার সে সৃষ্টিকর্তার কাছে মাফ চায়, সে মনে করে তার কারণে এগুলো হচ্ছে।
আবার অনেকে দেখা যায় অনেক আনএক্সেপ্টেড সেক্সুয়াল থটগুলো মাথায় চলে আসে, সে কোনোভাবেই এগুলো থেকে বেরোতে পারে না, কিন্তু সে আবার শেয়ারও করতে পারতেছে না, যে এগুলো যদি শেয়ার করে তাকে যদি কেউ আবার খারাপভাবে নেয়, বলতেও পারে না। তো দর্শক, যদি এ ধরনের ওসিডি সিমটম থাকে, এটার বৈজ্ঞানিক চিকিৎসাগুলো খুবই ভালো প্রগনোসিস। আপনি যদি আর্লি ট্রিটমেন্টটা করতে পারেন, আপনার প্রায় আপনি খুব ভালো থাকতে পারবেন। বেসিক্যালি ওসিডি একটা ক্রনিক ডিজিজ, দীর্ঘমেয়াদী রোগ। এটা স্ট্রেস নিলে বেড়ে যায়। এটা প্যাটার্নটা আমরা বলি ওয়েক্সিং উইনিং, বাড়ে কমে। তো কোন কোন ক্ষেত্রে বাড়ে? যখন আপনি খুব স্ট্রেস নেবেন, তখন দেখা যাবে কি আপনি খুব অতিরিক্ত পরিমাণ কোথাও ইনভলভ হলেন বা কাজে গেলেন বা কোনো মাইগ্রেট করলেন বা কোনো বিয়ে শাদীর ব্যাপার, কোনো বাচ্চা হলো, কোনো একটা এনভায়রনমেন্টে কোনো একটা মানে অ্যাডভার্স কন্ডিশন, এগুলোর ক্ষেত্রে ওসিডি খুব কমনলি বেড়ে যেতে পারে। জি কিন্তু যদি আপনি মনোরোগ চিকিৎসকের সঠিক পরামর্শ নেন, ওষুধপত্রের পাশাপাশি বিহেভিয়ার থেরাপি, ইআরপি নেন, এবং যদি দরকার হয় কোনো সাইকোথেরাপি নেন, ডেফিনেটলি আপনার ওসিডিকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। জি এই পর্যায়ে আমি একটু জানতে চাইবো খাদ্যাভ্যাস, ইদানিংকালের যে খাদ্যাভ্যাসগুলো, আমরা একসময় আসলে ছোটকাল থেকে যখন বড় হতাম তখন আমাদের অভিভাবকরা আমাদের পাতে শাক সবজি জোর করেই তুলে দিতেন এবং খেতে হবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের প্যারেন্টসরা, যারা আমরা মা বাবারা, তারা সন্তানদেরকে শাক সবজি বা নানান ধরনের খাবার দিতে চাচ্ছেন, এবং বাচ্চাদের একটি বিশাল গ্রুপ সাধারণত এই চিকেন, তারা মানে ফ্রাইড চিকেন বা ফ্রাইড রোস্ট, প্রায় সময় যে কোনো দোকানে খেতে গেলেও তারা এই ধরনের খাবারেই একটা আসক্ত হয়ে যাচ্ছে। তো এই যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাস কি আসলে মানসিক রোগের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে? এই প্রসঙ্গে আমরা জানবো, তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমার বয়স 14 বছর। জি 14। জি, জি আমি যে কোনো জিনিস তাড়াতাড়ি ভুলে যাই। আচ্ছা, তাড়াতাড়ি কি পড়ালেখা না আর কিছু? জি না, যে কোনো জিনিসের, জি না, যে কোনো জিনিস এক জায়গায় ছুলে ছুলে জিনিস আর পাই না, ভুলে যাই, কোথায় তুই রেখেছি একদম ভুলে যাই। আচ্ছা, অর্থাৎ দৈনন্দিন কাজকর্ম এবং পড়ালেখা দুটাই ভুলে যাচ্ছেন। হ্যালো, জি জি বলুন বলুন, শুনতে পাচ্ছি। আমার স্কুলে স্যার যে পড়া দেয়, বাসায় এসে সেগুলো ভুলে যাই, আর যে কোনো জিনিস এক জায়গায় তুলে ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, স্যারের পরামর্শ শুনুন। তো কিশোরী কিশোরী বয়স, হ্যাঁ, 14 14 years। বছর, হুম। স্কুল পড়ুয়া মেয়ে, সে সব কিছু ভুলে যাচ্ছে, এবং মানে পড়ালেখা এবং পড়ালেখার ঘটনা ছাড়াও দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো ভুলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে ওর জন্য কি পরামর্শ আচ্ছা, থাকবে? প্রথমেই দর্শক, আপনার ক্ষেত্রে আমরা বলবো যে আপনার অভিভাবকের উদ্দেশ্যে আমার পরামর্শ যে উনাকে একটু ইমিডিয়েটলি মনোরোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেবেন, যে উনার আসলে প্রথম দেখতে হবে কোনো ধরনের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা বুদ্ধিমত্তার কোনো ঘাটতি আছে কিনা। এটা আইকিউ টেস্ট করে দেখতে, যদি বুদ্ধিমত্তার ঘাটতি থাকে তাহলে আমাদেরকে ওইভাবে প্রসিড করতে হবে, নাম্বার ওয়ান। আর যেহেতু বয়স 14 বছর, যদি কোনো আর্লি কোনো ধরনের ওসিডি থাকে, অনেক সময় ওসিডিতে ওভার থিঙ্কিং বা ওভার ক্রাউডিংয়ের কারণে কিন্তু অনেক সময় ভুলে যায়। মানে আপনার চিন্তা করা দরকার দুইটা, বাট আপনার ব্রেইনে 10-12টা চিন্তা একসাথে যুক্ত হলো, তখন তো আপনি ভুলে যাবেন। আবার দেখা যায় খুব স্ট্রেস নিলে, পড়ালেখার চাপ, স্কুল, এখন যেটা আমরা পাচ্ছি বললাম যে স্কুলে যাওয়া, খুব ফ্রিকুয়েন্টলি কোনো স্পেস না পাওয়া, 2-3টা টিচার, তারপর আপনার কোনো ধরনের নিজের রিল্যাক্স হওয়া বা কোনো লেজার পিরিয়ড না কাটানো, ডিভাইসের প্রতি আসক্তি, এগুলোর কারণে কিন্তু অনেক সময় দেখা যায় কি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সুতরাং আবার দেখা যায় ডিপ্রেশন থাকলেও ভুলে যেতে পারে, তবে আমার ওনার ভয়েস শুনে ডিপ্রেশন মনে হয় নাই। তো এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কোনো উপাদান আছে কিনা, অথবা ওসিডি বা অ্যাংজাইটি কোনো ধরনের কোনো স্ট্রেস রিলেটেড কোনো কারণ আছে কিনা, এটা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। তো আপনার নিকটবর্তী কোনো মেডিকেল কলেজ হসপিটালে যান এবং এই সমস্যাগুলো খুলে বলেন, ডেফিনেটলি মনোরোগ বিশেষজ্ঞ আপনাকে একটা ভালো আমার মনে পরামর্শ হচ্ছে দেবেন। এই ক্ষেত্রে ঔষধ ছাড়াই উনি নিরাময় হয়ে যেতে পারেন। হয়তোবা হয়তোবা জি জি ধন্যবাদ। আপনাকে খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস নিয়ে, নিয়ে হ্যাঁ। জিজ্ঞেস করেছিলাম। আমরা বেসিক্যালি যেটা বলি যে আমাদের যে ব্রেইনে যে রাসায়নিক পদার্থ সেরোটোনিন, এটাকে আমরা বলি হ্যাপি হরমোন। তো এই সেরোটোনিন মানে বেসিক্যালি আসে কিন্তু খাবার থেকে, এই উপাদানটা। তো সেরোটোনিন কন্টেনিং আমি যদি কয়েকটা খাবারের নাম বলি: খেজুর, কলা, বাদাম, এর পাশাপাশি পালং শাক, যে কোনো ধরনের শাক, এর পাশাপাশি সিদ্ধ ডিম, প্রোটিনযুক্ত খাবার যদি আমরা অ্যালাউ করতে পারি, ডেফিনেটলি আমাদের সেরোটোনিনটা অনেক গুণ বেড়ে যায়। আর এই সেরোটোনিন যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি সহজে বিষণ্ণতায় আক্রান্ত হবেন না, সহজে ওভার থিঙ্কিং বা এ ধরনের ঝামেলায় পড়বেন না, আপনার একটা জয়াস হ্যাপি লাইফ বা মন ভালো থাকা, ড্রাইভ মোটিভেশন ভালো কাজ করবে। তো এই সেরোটোনিনকে যদি আপনার কন্টেইন করতে হয়, ডেফিনেটলি আপনার খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণ, আমি যেগুলো বললাম, শাকসবজি, সিদ্ধ ডিম, খেজুর, কলা, বাদাম, এই জাতীয় খাবারগুলো অবশ্যই
বেশি রাখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কোন কোন খাবারগুলো সেরোটোনিন ভেঙে দেয়? আমরা যদি একটু এই ব্যাপারে যাই, যেমন ধরেন যেগুলো আপনার প্রিজারভেটিভ, জাঙ্ক ফুড, কেন ফুডস, কোক, ফান্টা, মানে এই অর্থাৎ জাতীয় চিপস সফট জাতীয় ড্রিঙ্কস, বা এই ধরনের চিপস, ড্রিঙ্কস। আচার, চকলেট, চুইংগামস, তারপর ধরেন এই এনার্জি ড্রিঙ্ক, তারপর আপনার এই চকোলেট, পিৎজা, বার্গার, এই জাতীয় যে কোনো ধরনের খাবার, ইভেন কফিও বলে সেরোটোনিনকে ভেঙে দেয়। তো খুব বেশি পরিমাণ কফিও কিন্তু খাওয়ার জন্য আমরা ডিসকারেজ করি। তো এই বেসিক্যালি এই বাইরের খাবার দাবারগুলো, সুগার কন্টেনিং খাবারগুলো কিন্তু সেরোটোনিনকে প্রচুর ভেঙে দেয়। তো দেখা যাচ্ছে নেট ইফেক্ট কিন্তু সেরোটোনিন কমে যাচ্ছে আপনার। এই কারণে কিন্তু বিষণ্ণতা, অ্যাংজাইটি, ফোবিয়া, ভয়, এই জিনিসগুলো বেশি পরিমাণ তৈরি হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আসলে কি কি করণীয় আমাদের? আচ্ছা, আমরা খুব যদি একদম খুব অল্প কথায় যদি বলি মানসিক স্বাস্থ্যের জন্য, আপনি আপনার প্রথমে বলবো যে প্রিয় কাজ করুন। যেমন অনেকে দেখা যায় কি একটু ঘুরতে পছন্দ করেন, তাহলে আপনি মাসে একবার করে একটু আপনার প্রিয় জায়গাতে গিয়ে একটু ঘুরে আসতে পারেন বেসিক্যালি। তারপর আপনি যদি রেগুলার অন্তত 15 মিনিট সকালে, 15 মিনিট বিকালে একটু জগিং টাইপ এক্সারসাইজ করতে পারেন, তাহলে আপনার ব্রেইনে সার্টেন অ্যামাউন্ট অফ সেরোটোনিন, ডোপামিন এবং নরএপিনেফ্রিন জমা হবে। সেটা আপনাকে অনেকটুকু আপনার ড্রাইভ মোটিভেশন বাড়াবে। আপনি একটু খাওয়া দাওয়ার কথা একটু আগে বললাম, আপনি একটু প্রচুর শাকসবজি, খেজুর, কলা, বাদাম, সিদ্ধ ডিম, পালং শাক, এগুলোর প্রতি একটু অভ্যস্ততা তৈরি করুন। আপনি রেগুলার একটু নিজের মনের কথাগুলো ফ্রেন্ডস বা অন্য কারোর সাথে একটু শেয়ার করুন। তখন দেখা যায় আপনার ইমোশনগুলো রিলিজ হবে। আপনি পরিবারের সবার সাথে একটু সময়, খুব ভালো সময় কাটান, মোবাইল না। আমরা বারবার করে যে ডিভাইস আসক্তি বা এই ডিভাইস থেকে সরে আসেন। প্রচুর বই পড়ার অভ্যাস করা, পেপার পড়া, পরিবেশের সাথে সময় কাটানো, একটু খেলাধুলা করা এবং রেগুলার একটু মেডিটেশন, যে ব্রিদিং এক্সারসাইজ, মাইন্ডফুলনেস যদি আপনি করতে পারেন, ধীরে ধীরে আপনি অনেকটুকু আপনি মানে মেন্টালি একটু স্টেবল বা সাউন্ড থাকতে পারবেন। জি, ডক্টর পরাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত সময় ফেলে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং সিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, সুপ্রিয় দর্শক, মানসিক রোগ সমস্যা প্রতিকার ও সমাধান নিয়ে কথা বলছিলাম ডাক্তার পরাগ দে, সহকারী অধ্যাপক, চট্টগ্রাম মেডিকেল কলেজ। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।